শরীফ ভাই, কি মনে হচ্ছে পরিস্থিতি মিলে যে সামনে নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে বা কতটুকু নিরপেক্ষ হবে, সেই প্রশ্নগুলো আমরা দেখছি যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও কিন্তু সব রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে যে প্রশাসন নিরপেক্ষ নয় এবং সেখানে নিরপেক্ষ ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। সবার কিন্তু একই বক্তব্য। তাহলে সেখানে আছে কারা? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে সরকারের রোলটা ইম্পর্টেন্ট। একটা গ্রহণযোগ্য অর্থবহ নির্বাচনের জন্য সরকারের ভূমিকাটা কি? নির্বাচন সরকার করে না, নির্বাচন ইলেকশন কমিশন করে, কিন্তু সরকারকে ফিনান্সিয়াল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, অনেক ধরনের সাপোর্টটা দিতে হয়। আমাদের সরকারটা কি নিরপেক্ষ? আমি মনে করি না। এই সরকারটা এই সরকারটা সবারও না। আপনি খেয়াল করে দেখবেন কোন দলটি ছোট কোন দলটি বড় এটি নির্ধারণ করবে জনগণ ভোটের মধ্য দিয়ে। সরকার ঠিক করে দিচ্ছে যে এই তিনটা দল আমার ফার্স্ট প্রায়োরিটি, প্রথম শ্রেণীর এ ক্যাটাগরিভুক্ত, ফার্স্ট ক্লাস লাইসেন্স তাদের আছে, সেকেন্ড ক্লাস লাইসেন্স তোমাদের আছে। এই কাজটা কোনো সরকার করতে পারে না, অথচ এই সরকার অনবরত সেই কাজটি করে যাচ্ছে। এর ভেতর থেকে পাবলিককে আপনি একটা মেসেজ দিচ্ছেন যে এই রাজনৈতিক দলগুলো এ ক্যাটাগরিভুক্ত, এই রাজনৈতিক দলগুলো বি ক্যাটাগরিভুক্ত, এবং অন্য রাজনৈতিক দলকে আপনি এর ভেতর থেকে যেভাবে ছোট করছেন। আমি আবার বলি, পাবলিকের ভোটের মধ্য দিয়ে আপনি এটি করতে পারেন। পাবলিক ঠিক করবে যে কোনটা দল কোনটা ছোট বড়। এখানে ঢাকা শহরে এমন দলও আছে, আমি দেখি যে এই যে সংবিধান পরিবর্তন, তারপরে প্রধানমন্ত্রীর পদে 10 বছর থাকবো কি থাকবো না, ঢাকা শহরে 30-40 জন লোক জমায়েত করার ক্ষমতাও নেই। তিনিও বলেন যে আমি যদি ক্ষমতায় যেতে পারি, দল আমাদের কমিটমেন্টের জায়গাটা ভালো। কিন্তু সরকারকে এই জায়গাটায় আপনাকে একটা নিউট্রাল ভূমিকা থাকতে হবে। সরকারের সেই নিউট্রাল ভূমিকা আমি দেখছি না, এবং আমি শঙ্কা করছি নির্বাচনের সময়ও সরকার কি কোনো ভূমিকা রাখতে পারবে, নিরপেক্ষ ভূমিকা পারবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি কয়েকদিন আগে দেখেছেন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের কাছে উপদেষ্টাদের টেলিফোন রেকর্ড আমাদের কাছে আছে। কিভাবে সম্ভব সেটি? প্রথমেই তো এই বিষয়টিতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে বলা উচিত ছিল যে তো প্রমাণ নিয়ে আসেন। এর ভেতর থেকে সরকারের ভেতরে যে অনেকগুলো সরকার কাজ করছে, আপনি শেখ হাসিনার ক্রিটিক করতেন অনেকগুলো জায়গায়, তার একটা ছিল যে ইসরায়েল থেকে পেগাসাস কিনে নিয়ে এসেছিল আমাদের টেলিফোনে আড়ি পাতার জন্য। তো সেটার জন্য যদি ক্রিটিক হতে পারে, তাহলে এই ঘটনার জন্য কেন ক্রিটিক করবেন না সরকারকে বা যারা এই কাজটি করেছে? রাজনৈতিক দলগুলো শুধু কি উপদেষ্টাদের টেলিফোনে আড়ি পাতে পেতে বা তাদের তথ্যগুলো নিয়েছে, অন্য কারো নেওয়া হয়নি? তো একটা দেশের মধ্যে একটা ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল এই কাজের মধ্যে যদি জড়িয়ে পড়ে, তারা পাওয়ারে যাওয়ার পরে কী ধরনের আচরণ করবে আমরা বুঝতে পারি। কী ধরনের একটা সরকার আছে যে তার প্যারালাল আর একটা সরকার বাইরের থেকে সব কিছু পরিচালনা করছে বুঝতে পারি। আইন বিচার কিভাবে চলছে বুঝতে পারি। এই যে গত কয়েকদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে, আজকে মানে কল রেকর্ডগুলো থেকে পাওয়া যায়, কল রেকর্ডগুলো কোত্থেকে আসে? এগুলো তো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারের যে ধরনের স্ট্রাকচার আছে, আপনি তার বাইরে থেকে তো এটি, এখানে আপনার এক্সেসের তো নাই, আপনি তো ঢুকতে পারবেন না, সুযোগ নাই। আপনি কিভাবে করলেন? আপনাকে বলতে হবে যে আমরা এইভাবে করেছি। এবং দুটো দল আপনি দেখছেন, এক বিএনপি বলছে যে কয়েকজন আছে যারা হচ্ছে অন্য দলের, এবং মজার ব্যাপার হলো যে তারা একটা বিশেষ দল, নাম বলে না, মানে নাম বললে চাকরি থাকবে না, নাম বলে না, একটি বিশেষ দল, অথচ শিশুর থেকে সবাই জানে যে তারা কার কথা বলছে। আপনি এই যে গুম খুনের দায়ে অভিযুক্ত বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আজকে আদালতে পাঠানো হয়েছে। সরকারের প্রেস উইং বলছে যে এরপর থেকে আমরা আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করব না। গ্রেপ্তারি পরোয়ানা কি সরকার জারি করে? আদালত জারি করে। তাহলে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আপনি যে বেকুবের মতন কথাগুলো বলছেন, আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ভালো কাজগুলোও করতে পারছেন না, ভালো উদ্যোগগুলো বিতর্কিত করছেন। এর সবগুলোই কি অদক্ষতার কারণে? আমি সেটি মনে করি না। আমি মনে করি রাজনীতির পেছনে একটা পলিটিক্স আছে। আপনার যে রাজনীতি, তার পেছনে একটা পলিটিক্স আছে, এবং সেই পলিটিক্স আপনি কোনটার সাথে কোনটা মেলাচ্ছেন। আপনি একদিকে চট্টগ্রাম বন্দর, আবার তার সঙ্গে
কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর, তার পরের দিন আপনি সিদ্ধান্ত নিলেন কক্সবাজারের যে রেল স্টেশন আছে সেটি আপনি বিদেশিদের কাছে লিজ দিতে চান, আমার দেশের পয়সায় তৈরি করা। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকা ধরে এক ধরনের রিজিওনাল, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক রাজনীতি চলছে এবং সেটি নিয়ে প্রচুর প্রশ্ন তৈরি হচ্ছে, মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। সরকারের অস্পষ্টতা, সরকারের দ্বিমুখী ভূমিকা, কখনো কখনো রহস্যজনক আচরণগুলো নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকার এই প্রশ্নগুলোর কোনো সমাধান অথবা গ্রহণযোগ্য ব্যাখ্যা হাজির করতে পারছে না। এই আচরণগুলোর কারণেই প্রতিনিয়ত আমাদের সমাজের মধ্যে রাজনীতি নিয়ে যেমন অস্থিরতা হচ্ছে, আগামী নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার নির্ধারিত এজেন্ডার বাইরে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন 10টা সাবজেক্ট নিয়ে, আপনি যখন ওই 10 সাবজেক্টের বাইরে অন্য 2টো সাবজেক্ট নিয়ে অতিরিক্ত পড়াশুনো করেছেন, নিশ্চয়ই এটি সন্দেহ তৈরি করে। সরকারের অনেক কাজ আমার মনের মধ্যে সন্দেহ তৈরি করে যে আগামী নির্বাচনটা নিরপেক্ষভাবে করতে পারবে কিনা, শান্তিপূর্ণভাবে করতে পারবে কিনা। তবে সংশয় হলো আগামী নির্বাচনটা সরকারের এই যে অব্যবস্থাপনা আছে, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা আছে, একটা ভয়ঙ্কর, নিষ্ঠুর এবং রক্তাক্ত নির্বাচন হতে পারে আগামী নির্বাচন। সেটি আমরা কামনা করি না, কেউই কামনা করে না। আমি